হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ভালো যাই। আজকে তো আমরা হাজির হলাম তোমাদের সামনে দর্শনের আবার সেই লজিক ক্লাস নিয়ে। দেখ, আজকে যা আলোচনা করব, তো তার আগে দু একটা কথা বলি যে এই যে আমরা দর্শনের লজিক ক্লাস অনবরত দিচ্ছি বা আলোচনা করছি, আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আর বেশি নেই, আজকে যে আলোচনা করব আমরা তার একটু আলোচনা করলেই এই আমাদের অধ্যায়টা শেষ হবে। তো তোমরা যে আলোচনাগুলো হয়েছে বা যে ক্লাসগুলো হয়েছে, তোমরা যারা এখনো দেখোনি বা এখনো ক্লাস করোনি, তারা অবশ্যই আগে সেইগুলো দেখে নাও। যেমন আজকের যে আলোচ্য বিষয় পার্ট 3, সেটা নিরপেক্ষ ন্যায়ের যে পার্ট 3, তাহলে পার্ট 1 পার্ট 2 অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। আর সেখান থেকে আমরা শুরু করব পার্ট 3। এই জন্য যারা এখনো পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, তারা আগে ওই পার্ট 1 এবং পার্ট 2টা একবার দেখে নাও, তাহলে তোমাদের পার্ট 3টা অর্জন করতে বা শিখে নিতে একদম খুব সহজ হবে। আর ওই দুটো আগে না দেখলে একটু সমস্যা দাঁড়াবে। তাই আগে চট করে আগের দুটো ভিডিও দেখে নাও। যাই হোক, আগে আমরা কি আলোচনা করেছিলাম? আগে আলোচনা করেছিলাম নিরপেক্ষ ন্যায়ের যে থিওরিক্যাল বেস, তাত্ত্বিক দিকগুলো। তারপর নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় পার্টে আলোচনা করেছিলাম কি দোষগুলো হয়, দোষগুলো কি কি। তাহলে আমরা সব থিওরিক্যাল জিনিস আর দোষগুলো দুটো আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমরা সেই দোষগুলোর বিচার, যে একটা দোষ বিচার, বৈধতা বিচার, নিয়ম মেনে চললে বৈধ আর নিয়ম না মেনে চললে অবৈধ বা দোষ, এই যুগ্মভাবে আজকে আমরা দেখাবো। তো তার আগে বলি যে আমাদের যে ক্লাস, আমাদের যে চ্যানেল এলিট ইউটিউব চ্যানেল, সে এলিট ইউটিউব চ্যানেল এবং দর্শনের আজকের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এই বলে আজকে আমি আমাদের ক্লাস শুরু করছি। যাই হোক, ক্লাস শুরু করার আগে একটা কথা বলি যে নিরপেক্ষ ন্যায়ের যে আমরা দোষ পেয়েছিলাম 6টি, সেই 6টি দোষ সম্পর্কে আমরা একটু আলোচনা করব, এবং যে নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। তারপরে আমরা বৈধতা বিচার নিয়ে আলোচনা করব। তার একটা কথা বলি যে আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে, যেটা তোমাদের পরীক্ষায় 100% আসবেই আসবে, একদম শিওর 100% বলছি, আসবেই আসবে। এবং লজিক্যালি বেস, কোনো মুখস্থ বিদ্যার এখানে প্রশ্ন নেই। এটা পুরো ক্যালকুলেশন, পুরো লজিক। দেখবে আমি এই লজিককে অনেকেই বলে কঠিন, অনেকে বলে আয়ত্ত করতে পারে না। ম্যাক্সিমাম শুনেছি কথাগুলো আমি স্টুডেন্টের কাছ থেকে। তো আমি বলছি দেখো, যে আস্তে আস্তে হাতে ধরে যেভাবে লজিকটা আমি শেখানোর চেষ্টা করব বা আলোচনা করব, দেখবে আমি বলছি আর ইউটিউব চ্যানেল বলছে কোনো সমস্যা থাকবে না। আর এই লজিকটা তোমাদের বড় প্রশ্নতে থাকবে একদম শিওরলি। তাই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এই লজিকটি শেখার বা আয়ত্ত করার চেষ্টা করো, দেখবে খুব সহজেই তোমরা শিখে নেবে। চলো তাহলে আজকে আমরা শুরু করি আমাদের আলোচ্য বিষয়। দেখো, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যুক্তিগুলির সংস্থান মূর্তি উল্লেখ করে বৈধতা বিচার করো। তাহলে কি বলছে, একটা কিছু যুক্তি দেবে, সেই যুক্তিটার সংস্থান বার করতে হবে, তারপরে মূর্তি বার করতে হবে, তারপরে এই দুটো বের করার পর আমাকে বৈধতা বিচার করতে হবে। এই বৈধতা করকম হয় আগে বলেছিলাম, 2। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে বৈধ, আর একটা হচ্ছে অবৈধ। নিয়ম যদি মেনে চলে তাহলে বৈধ,
তাহলে বৈধ মূর্তির নামগুলো হবে। আর যদি নিয়ম মেনে না চলে তাহলে দোষ হবে, আর দোষের নামগুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বৈধতা। তাহলে এবার দেখি আমরা পরে কি বিষয় নিয়ে আলোচনা। দেখো, প্রথমে দিয়েছি নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম। নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম তার মানে এই যে 5খানা নিয়ম লিখেছি, এটি ছাড়াও আরো 5টা নিয়ম আছে। এই 5টিকে বলা হয় মৌলিক নিয়ম, প্রধান নিয়ম, আর বাকি 5টি হচ্ছে গৌণ নিয়ম। এই 5টা নিয়ম যদি জানতে পারি, আয়ত্ত করতে পারি, যে কোনো বৈধতা বিচার আমরা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, এগুলো সম্পর্কে আলোচনা আমরা আগে হালকা করে করেছিলাম। আজকে দেখো সেই বিষয়টা আলোচ্য বিষয়। দেখো, প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে 3টি বচন থাকে, তার বেশিও নয় কমও নয়। মনে রাখবে যে একটা তো নিরপেক্ষ ন্যায় দিয়েছে, সেই ন্যায়টাতে 3টি বচন থাকতে হবে। 2টো হলেও হবে না, আবার 4টা হলেও হবে না, 3টি বচন থাকতে হবে। এটা ফার্স্ট। 2 নম্বর কি বলছে? প্রতিটি ন্যায় অনুমানে 3টি পদ থাকতে হবে। 3টি পদ আগে ক্লাসে বলেছি। 3টি পদ মানে কি কি? একটা হচ্ছে পক্ষ, একটা সাধ্য, একটা হেতু, SPM। এই 3টি পদ, প্রতিটি পদ কি বলছে আবার 2বার করে একই অর্থে ব্যবহার হবে। S 2বার, P 2বার, M 2বার। এরকম ভাবে প্রতিটি পদ একই অর্থে বা একই অর্থে ব্যবহার হবে। নেক্সট চলো, ন্যায় অনুমানে হেতু পদকে বা এম পদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। যে এস পি এম থাকে, তো এস আর পি না, এম কে মানে হেতু পদকে একবার ব্যাপ্য হতেই হবে। ঠিক আছে, চলো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদকে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। ধরো আশ্রয় বাক্য করে একটা পদ, ধরো পি সাধ্য, যে সাধ্য পদটা ধরো আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, তাহলে সেই পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। ঠিক আছে, মানে আশ্রয় বাক্যে যেটা ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্তে কিন্তু ব্যাপ্য করা যাবে না। ঠিক আছে, চলো দেখো নেক্সট দেখি যে বৈধ ন্যায় অনুমানের 2টি আশ্রয় বাক্যের আশ্রয় বাক্য নয় বা নঙার্থক হতে পারে না। মানে তার 2টি আশ্রয় বাক্য আছে, সেই 2টি আশ্রয় বাক্য কখনো নয় আর নয় হবে না, নঙার্থক 2টি আশ্রয় বাক্য হতে পারবে না। এইগুলো হচ্ছে আমাদের বৈধতার নিয়ম। এই নিয়মগুলো যদি মেনে চলে তাহলে সেই যুক্তিটি হবে বৈধ, আর এই নিয়মগুলির মধ্যে যদি কোনো একটা নিয়ম না মেনে চলে তাহলে যুক্তিটি হবে অবৈধ। ঠিক আছে, তাহলে এবার দেখি, এইটুকুটা আলোচনা আগে আমরা করেছিলাম, এবার আমরা দেখে নেব পরের একটা বিষয়। দেখো, একটা দিয়েছি প্রশ্ন, এটা হচ্ছে একটা যুক্তি, অনুমান, এটা আমরা সাজাবো কি করে? তোদের পরীক্ষায় প্রশ্ন এরকম ভাবে দেবে, এরকম দিয়ে তোমার কিভাবে তৈরি করতে হবে, লজিকটা কিভাবে করতে হবে, সেগুলো আমরা পর পর আলোচনা করব। ঠিক আছে, ফলো করো, তোমরা পয়েন্টগুলো ফলো করবে, যেভাবে করছি আমি তোমরা সেইভাবেই চেষ্টা করবে। দেখবে তোমরা আমি বলছি ফুল মার্কস পাবে, একদম খুব সহজভাবে, একটা মাত্র বিন্দু মাত্র নাম্বার কাটতে পারবে না। যেভাবে করছি সেভাবে তোমরা একটু ফলো করো। ঠিক আছে, চলো প্রথমে তোমরা ভালো করে এটা পড়বে। দেখো যে ভারতবাসী মাত্রই মানুষ এবং মানুষ মাত্রই মরণশীল, সুতরাং মরণশীল জীব মাত্রই ভারতীয়। এটাকে তোমরা পড়বে, পড়ে এখান থেকে বাক্য বার করবে যে কটা বাক্য দিয়েছে, সেই বাক্যগুলোর তলে দাগ দেবে। দাগ দাও, দেখে নি। দেখো, ভারতবাসী মাত্রই মানুষ, এটা একটা বাক্য, এইটুকুটা, এবং তার সংযোগ করেছে, বাদ দাও। মানুষ মাত্রই মরণশীল, এটা একটা দাগ দিলাম।
আর সুতরাং তো মরণশীল জীব মাত্রই ভারতীয়, দাগ দিলাম। এরকম ভাবে প্রথমে দাগ দিলাম, দাগ দেওয়ার পর তোমরা এই তিনটা বাক্যের মধ্যে একটাকে সিদ্ধান্ত বার করবে। প্রথমে লক্ষ্যটা হচ্ছে সিদ্ধান্ত বের করা, এই তিনটার মধ্যে কোনটা সিদ্ধান্ত হবে সেটাকে আগে চুজ করতে হবে, বেছে নিতে হবে। চলো, তাহলে সিদ্ধান্ত বার করার নিয়ম আমি আগের ক্লাসে কিন্তু বলেছি, যা দেখোনি একটু আগে দেখে নিও। তবুও চলো একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। মনে রাখবা, কারণ, কেননা, যেহেতু। কারণ, কেননা, যেহেতু, এই যে শব্দ আছে না, এই শব্দগুলোর আগেরটা হবে সিদ্ধান্ত। তাহলে কারণের আগেরটা সিদ্ধান্ত, কেননার আগেরটা সিদ্ধান্ত, যেহেতুর আগেরটা সিদ্ধান্ত। এটা একটা গেল। আর একটা হচ্ছে সুতরাং, অতএব, তাই বলা যায় যে, সেহেতু, এইগুলোর পরেরটা হবে সিদ্ধান্ত। সুতরাং এর পরেরটা, অতএবের পরেরটা, সেহেতুর পরেরটা, এইগুলোর সিদ্ধান্ত। ঠিক আছে, চলো এবার দেখে নিই এখানে কি দিচ্ছে। এবার মনে মনে তোমরা ওই দাগগুলোকে বাদ দিয়ে দাও। ভাবো কি দাগের বাক্যগুলো আর নেই, তাহলে কি পড়ে থাকলো আমার? দেখো, এবং আর কি সুতরাং। তাহলে এবং দিয়ে সিদ্ধান্ত বার করার জন্য কিছু বলেছি? কিছু বলিনি। তা দেখো, সুতরাং পেয়েছি। তা দেখো তো যে সুতরাং এর আগেরটা বললাম না পরেরটা বললাম? পরেরটা বললাম। তা সুতরাং এর পরেরটা হয় সিদ্ধান্ত। তাহলে আমরা বুঝে গেছি এই যে বাক্য আছে না, এই বাক্যটা হলো আমাদের সিদ্ধান্ত বাক্য। সেই জন্য তোমরা আগে সিদ্ধান্ত বাক্যকে করবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা যেটা পয়েন্ট করব সেটা হচ্ছে যুক্তি। ফার্স্টে তোমরা যুক্তি পয়েন্ট করবে, যুক্তি করার পর আগে তোমরা সিদ্ধান্ত দেবে। ঠিক আছে, দেখো এবার আমরা সিদ্ধান্ত চুজ করতে পেরেছি। এবার এটাকে তোমরা একটা বচনে কনভার্ট করো তো, এটা বচনে তৈরি করো তো। দেখো যে মরণশীল জীব মাত্রই ভারতীয়, তার মানে সকল মরণশীল জীব হয় ভারতীয়। এবচন আমরা অনায়াসে বলতে পারি, বলতে পারলাম। তার সকল মরণশীল জীব হয় ভারতীয়। এবার যেটা করব আমরা, তাহলে এই সিদ্ধান্ত বার করতে আশা করছি প্রবলেম হয়নি। এবার চলো এটা কিভাবে, এর পরের স্টেপ কি করব? এর পরের স্টেপটা হচ্ছে যে এখানে উদ্দেশ্য খুঁজার বিধেয় খুঁজো। এই বচনটা উদ্দেশ্য কোনটি? মরণশীল জীব। বিধেয় কোনটি? ভারতীয়। দিলাম। এবার এই উদ্দেশ্যকে সাবজেক্ট বলা হয়, আর বিধেয় কি বলা হয়? প্রেডিকেট বলা হয়। তাহলে সাবজেক্টের আমরা এস দেব, আর প্রেডিকেটের আমরা পি দেব। দিলাম। এটা কমন সিদ্ধান্ত, এটা পাবে উদ্দেশ্যের জায়গায় এস দিবে, আর বিধেয় জায়গায় কি দেবে? পি দিবে। এটা কমন, প্রতিটা লজিকে, প্রতিটা যুক্তিতে কিন্তু এটাই হবে, এস পি। ঠিক আছে, চলো এবার আমরা কি করব? ওপরে জানি আমরা তিনটি বচন হয়, ওপরেরটা প্রধান আশ্রয় বাক্য, মধ্যেরটা অপ্রধান আশ্রয় বাক্য, নিচেটা কি হয়? সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত তো বার করতে পারলাম, কিন্তু এবার স্যার প্রথমটা কোনটা হবে, অপ্রধানটা কোনটা হবে? একটা কথা মনে রাখবে যে এস যে পদটা, এস যে পদটা, সেই পদটা যুক্ত যে বাক্য, মানে এই পদ যে বাক্যের মধ্যে আছে, এই পদটি যে বাক্যের মধ্যে আছে সেটা হবে অপ্রধান আশ্রয় বাক্য। তার মানে অপ্রধান আশ্রয় বাক্যে এস পদ বসে, প্রধান আশ্রয় বাক্যে এস বসে না। তার আমরা দেখো তো, অপ্রধান মানে এখানে অপ্রধান মানে এই মিডল লাইনটা, আর ওপর লাইনটা কি? প্রধান আশ্রয় বাক্য। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য মানে মিডল লাইনে আমাকে এস বসাতেই হবে, সে উদ্দেশ্য এস হোক বা বিদেহ এস হোক। তাই চলো আমরা দেখি। দেখো তো এস মানে কি? মরণশীল। তা দেখো তো মরণশীল, দেখো তো কার মধ্যে আছে, কোন বাক্যের মধ্যে আছে? দেখো মরণশীল খুঁজো, মরণশীল মরণশীল মরণশীল, এই তো মরণশীল পেয়ে গেছি, মরণশীল পেয়েছি। তা দেখো তো এই যে এই দাগটুকুটা মানে এইটুকুটা, এই বাক্যটা মরণশীল পেয়েছে মানে এস পেয়েছে,
সেই জন্য এই বাক্যকে ছেড়ে নিয়ে এসে কোথায় দেবো আমরা? অপ্রধানাশ্রয় বাক্য লিখবো। কেন লিখবো আমরা? কারণ অপ্রধানাশ্রয় বাক্যে এস পদটি বসে, পি কিন্তু বসে না। সেই জন্য আমরা এই বাক্যকে নিয়ে আসবো আমরা কোথায়? অপ্রধানাশ্রয় বাক্যে। চলো তাহলে করে নিই আমরা। মানুষ মাত্রই মরণশীল, অবশ্যই এটা এ বচন, তা সকল মানুষ হয় মরণশীল। মরণশীল, ঠিক আছে। চলো এবার দেখো তো আর বাকি রইল কোনটা? একটাই বাকি রইল, যে ভারতবাসী মাত্রই মানুষ। তার নিশ্চয় এই বাক্যটা আমার প্রধানাশ্রয় বাক্যই হবে। যে তোমরা সিদ্ধান্ত বার করে ফেলেছি, অপ্রধান বার করে ফেলেছি, বাকি রইল আর একটাই। চলো চট করে বসে দিই। দেখো তাহলে এটা কি হবে? সকল ভারতবাসী হয় মানুষ। এখানে ভারতবাসী, দেখো ভারতীয় আছে না, এইটা খেয়াল করবে। হ্যাঁ দেখো ভারতবাসী, এখানে ভারতীয়, অলরেডি আমরা ভারতীয় দিয়ে ফেলেছি, এই জন্য এখানে আর ভারতবাসী দেব না, একই চেষ্টা করব। তাহলে কি দেবো এখানে? ভারতীয়। দেখো তো হয়ে গেল। এই যে তিনটা বচন তৈরি করলাম, মানে এটা হয়ে গেল আমাদের যুক্তি, ঠিক আছে। এবার কাজ কি আমাদের? যুক্তি তো হলো, কিন্তু বিচার কিভাবে করব? একটা কথা মনে রাখবে, আমি সেই আগে থেকে বলে আসছি যে আমাদের অবরোহ যুক্তি এই বাস্তব দিক বিচার করে না। এই যে বাস্তব দিকটা, বাস্তব তুলে ধরেছে, এটা বিচার করে না। তাহলে স্যার বৈধতা কিভাবে করব? আমি বলেছিলাম না যে আকার দিক থেকে দেখে বা আকারকে বিচার করে। আকার যদি ঠিক হয় তাহলে বৈধ, আর আকার যদি ভুল হয় তাহলে অবৈধ। তাহলে আমরা আকারটা করে নেব। এই জন্যই আমাদের যুক্তির আকার তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের পয়েন্ট কি করবো এবার? যুক্তির আকার, যুক্তির আকার, ঠিক আছে। দেখো আকারটা কিভাবে করব মনে রাখবে। দেখো তো এইখানে তোমরা একটু পদগুলোকে সাজিয়ে নাও। দেখো তো মরণশীলে কি দিয়েছিলাম? এস। তার মানে নিশ্চয় যত জায়গায় মরণশীল আছে প্রত্যেকটা এস হবে। দেখো মরণশীল, মরণশীল দিলাম এস। তাহলে দেখো তো ভারতীয় কি ছিল? পি। একটা কথা বলার আগে প্রথমে করবে এস, তারপরে পি, সর্বশেষে হচ্ছে এম। তা দেখো তো এই ভারতীয়কে আমরা পি দিয়েছিলাম, আর যেইখানে ভারতীয় থাকবে সেটাও নিশ্চয়ই পি হবে। দেখো ভারতীয়, ভারতীয় পি। এবার দেখো তো এই এস দুবার হয়ে গেছে আর পি দুবার, তা নিশ্চয় এই দুটো বাকি আমাদের। আর কটা পদ হয়? তিনটা পদ হয়, এস পি আর এম। তার মানে নিশ্চয় এটা আমার এমই হবে। হয়ে গেল। এবার এই আকারটাকে সাজাবো কি করে দেখে নাও। তোমরা মনে রাখবে আকারে কিন্তু পদগুলো বসাবে না, শুধু এসপিএম গুলোকেই বসাতে হবে। চলো দেখে নাও একবার। প্রথমে তোমরা এইভাবে করবে, এইটুকুটাকে যা আছে সেম সেম করে নেবে, অতএব এ দিলাম। এবার তোমরা কি করবে? দেখো সকল পি হয় এম বসাতে হবে, সকল এম হয় এস বসাতে হবে, সকল এস হয় পি বসাতে হবে। তাহলে পদগুলো বসাবো না, আর পদে যে বর্ণ প্রতীক দিয়েছি আমরা সেইগুলোই বসাবো, সেটা আকার করব আমরা। তা দেখে দিই। তাহলে সকল পি হয় এম, সকল এম হয় এস, সকল এস হয় পি। ব্যাস হয়ে গেল। এটা আমার আকার অলরেডি হয়ে গেল। তাহলে শিখলাম যুক্তি, শিখলাম যুক্তির আকার শিখলাম। এবার আমরা কি শিখবো? এর সংস্থান। দেখো অলরেডি বলেছিল আমাকে যে সংস্থান বার করো, মূর্তি বার করে দাও, তারপরে বিচার করো। তার মানে আমাকে এরপর দেখতে হবে সংস্থানটা কি, তাই তো। চলো এবার দেখো সংস্থান কিভাবে বার করতে হয়, তার টেকনিকটা দেখো, কৌশলটা দেখো। তোমরা প্রথমে এইরকম তিনটি দাঁত দেবে, দিলাম ত্রিদাঁত। দেওয়ার পর শেষে অতএব দিতে হয়, জানি আমরা, দিতে হয়। এবার তোমরা কিছু করবে না, এই যে দেখো তো কি আছে বলতো? পিএম, পিএম আছে না, পিএম আছে না,
তাহলে মনে রাখবা এটা একটা দুটো তিনটে আছে না, 1 2 3টা, একটা বাচন এটা, এটা বাচন এটা, এটা এটা। এবার এই যে পিএম আছে না, এই পিএম কে এইভাবে চেড়ে নিয়ে এসে এইখানে বসিয়ে দাও, তাহলে এখানে কি হবে পি, এখানে হলো এম, বুঝতে পেরেছো? এবার সেম দেখো তো এখানে কি আছে এম আর এস, এই এম আর এস টাকে চেড়ে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দাও, এখানে হয়ে গেল এম, এখানে হয়ে গেল এস, হয়েছে। দেখো তো এসপি আছে না, এসপি টাকে নিয়ে এসে এইখানে বসিয়ে দাও, এটা হলো এস, এটা হলো পি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা একটা কথা আগে বলেছিলাম যে এম গুলো সম্বন্ধ হয়, রিলেশন হয়, এম এর টাচ হয়, এম এর সঙ্গে সম্পর্ক। এম দেখো তো কোথায় আছে, এইখানে এম আর এইখানে এম, এম দুটোকে টাচ করবে, তা এম দুটোকে টাচ করো, ব্যাস। এবার দেখো তো এই ছবিটা দেখে বলো তো কোন সংস্থান। আমরা আগে বলেছিলাম না এই ক্লাসগুলোতে যে প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় চতুর্থ সংস্থান। তাহলে প্রথম সংস্থান কেমন হয়, উল্টা জেড। 4 নম্বর সংস্থানটা সোজা জেড। আর দ্বিতীয় সংস্থানটা হয় নিজের বাড়ি, নিজের সম্পত্তি নিয়ে নেওয়া। আর 3 নম্বর বা তৃতীয় সংস্থানটা হয় অন্যের নেওয়া, অন্যের বাড়ি ঘেরা। দেখো তো এটা কি বলছে, এটা কেমন জেড, এটা স্পষ্ট সোজা জেড, মানে 4 নম্বর সংস্থান। এই উল্টা জেড যদি হতো তাহলে প্রথম সংস্থান হতো। এটা সোজা জেড, স্পষ্ট জেড, এটা আমাদের স্পষ্ট ভালো জেড বলেই, সঠিক জেড বলেই হয়ে গেল চতুর্থ সংস্থানের মূর্তি বা সংস্থা, সরি সংস্থান। দেখো তাহলে আমরা এখানে পয়েন্ট করতে পারি সংস্থান ও মূর্তি, সংস্থান ও মূর্তি। ঠিক আছে, তাহলে বলতো কোন সংস্থান পেলাম, চতুর্থ সংস্থান। তাহলে লিখে নেবে তোমরা চতুর্থ সংস্থান হয়ে গেল। চতুর্থ সংস্থান ও কি মূর্তি। দেখো মূর্তি কিভাবে করতে হয় মনে রাখবে, এইগুলো পরপর মূর্তি, হ্যাঁ এ এ এ, তাই তো এই যা থাকবে সেগুলোকে পরপর লিখে দিবা। এ এ এ আছে, তার মানে এখানে লিখে দেবো আমরা এটি, এটি এ এ এ, কোনো কিছু গ্যাপ দেব না, কোনো অতএব কিছু দেব না, পরপর এ এ এ যা থাকবে এখানে এ ই আই, এখানে যা কিছু থাকবে সেগুলোকে পরপর লিখে দিলেই মূর্তি হয়ে গেল, মূর্তির অন্তর্গত হয়ে গেল। তাহলে আমরা পেলাম চতুর্থ সংস্থান ও এটি কি এ এ মূর্তির অন্তর্গত। বুঝতে পেরেছো? তাহলে কি লিখতে পারি আমরা, যে এটি চতুর্থ সংস্থানের এ এ এ মূর্তির অন্তর্গত। ঠিক আছে, তাহলে সংস্থান দেখো এটা দেখে বুঝলাম এটা, এটা দেখে বুঝলাম এটা, এটা দেখে বুঝলাম আমরা এটা। এবার কাজটা হচ্ছে আমাদের দেখবো এটা বৈধ না অবৈধ। ঠিক আছে, এটা আমাদের বৈধ না হচ্ছে অবৈধ, দেখি এবার। চলো এর বৈধ অবৈধ সেটা আমরা কি দেখে বিচার করব, এই যে নিয়মগুলো, নিয়ম মেনে যদি মেনে চলে তাহলে বৈধ, আর না মেনে চললে অবৈধ। আর অবৈধ হলে দোষ হবে, আর বৈধ হলে বৈধর মূর্তির নাম হবে। চলো দেখে নিই এবার কিভাবে করবো, চেষ্টা করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে আকার, এটাকে তোমরা বা আমরা এটাকে এটা দেখেই বিচার করব। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি দেখো, প্রথমে হচ্ছে কোনটা ব্যাপ্য আর কোনটা অব্যাপ্য তা নির্ণয় করা। তাহলে প্রথমে দেখো তো আমরা একটু স্মরণ করো যে এ বচনের ব্যাপ্য ঠিক ভুল কি ছিল। আমরা শিখেছিলাম এ মানে ঠিক ভুল, ই মানে ঠিক ঠিক, আই মানে ভুল ভুল, ও মানে ভুল ঠিক, তাই তো শিখেছিলাম। ঠিক একই রকম ভাবে এখানে প্রয়োগ করবো আমরা। দেখো তো এ মানে ঠিক ভুল, এ মানে ঠিক ভুল, এ মানে ঠিক ভুল, তাই তো এটা করলাম। এটা করার পর যে ন্যায়ের যে 5টা নিয়ম আছে সেটা মিলাবো। বলো কি ছিল, প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে 3টি বচন থাকে, তার বেশি না কম নয়। দেখো তো একটা দুটো তিনটে, তার মানে এখানে 3টে বচন আছে, বেশি কম নেই। 1 নম্বর নিয়মটা আমাদের এখানে স্বীকার করেছে। এখানে মনে রাখবে 3টা নিয়ম, 1 2 3 4 5, এই যে 5টা নিয়ম আছে না,
এই 5টা নিয়ম যদি মেনে চলে তাহলে সেটা বৈধ। দেখো মিলাও, তাহলে প্রথম কি ছিল, 3টি বচন থাকবে। তাহলে ন্যায় অনুমানের 3টি কি বচন থাকবে, 1 2 3 হয়ে গেছে, তার মানে এটাকে স্বীকার করেছে। 2 নম্বর কি ছিল, যে ন্যায় অনুমানের 3টি পদ থাকবে, 3টি পদ থাকবে। দেখো তো এখানে কটা পদ আছে, দেখো তো এস একটা পদ, পি একটা পদ, আর এম একটা পদ, 3টে পদ আছে। আর প্রতিটি পদ দুবার করে ব্যবহার হয়, দুবার হয়েছে, এই জন্য এই 2 নম্বর নিয়মটাকে স্বীকার করেছে। এবার 3 নম্বর নিয়মটা কি ছিল বলো, 3 নম্বর নিয়ম ছিল যে ন্যায় অনুমানে হেতু পদকে বা এম কে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। তাহলে আমরা কি বুঝবো, আমরা এখানে বুঝবো এম কে একবার ঠিক হতে হবে। সহজ টেকনিকে মনে রাখবো, এম কে একবার ঠিক হতেই হবে, এম কে একবার ঠিক হতেই হবে। দেখে নিই এবার, খুঁজো খুঁজো এম কোথায় আছে কিনা। এম ভুল, হ্যাঁ এম ঠিক হয়ে গেছে। দেখো তো এইখানে এমটা ঠিক হয়নি, কিন্তু এইখানে তো এম ঠিক হয়ে গেছে, তাহলে একবার ব্যাপ্য হয়ে গেছে। আর আমরা বলেছি একবার ব্যাপ্য হলেই হবে, তাহলে এটা নিশ্চয় আমার 3 নম্বরটাও স্বীকার করে নিয়েছে। এবার দেখো 4 নম্বরটা কি নিয়মে ছিল, যে আশ্রয় বাক্যে যে পদটি ব্যাপ্য হয়নি সেই পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। দেখো তো এটাকে আমি এটা একটু তোমাদের মধ্যে কনফিউজ দূর হয়, বা সরি কনফিউজ থাকে, সন্দেহ হয়। আমি বলছি তোমরা একটা কথা মনে রাখো, এই 4 নম্বর নিয়মটাকে মনে রাখবা কিভাবে, ভুল ঠিক করা যাবে না। বলি ভুল ঠিক করা যাবে না, তার মানে আশ্রয় বাক্যকে ভুল ধরো আর সিদ্ধান্তকে ঠিক, মানে আশ্রয় বাক্য ভুল আর সিদ্ধান্ত ঠিক করা যাবে না। এটা বাদে যা কিছু করতে পারি, মানে ভুল ঠিক করব না, ভুল ঠিক করব না, বাকি আমরা যা কিছু করতে পারি। যদি যদি কোনো কারণবশত ভুল ঠিক করে ফেলি তাহলে অবৈধ, আর ভুল ঠিক যদি না পাই তাহলে বৈধ হয়ে গেল। নিয়ম মেনেছে আমাদেরকে, তা নিয়মটা বলছে তোমাকে, নিয়মে বলছে ওরা যে ভুল ঠিক করতে পারবো না, রাষ্ট্রবাক্যে যেটা ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্তে ব্যাপ্য করতে পারবো না। মানে আমাদের সহজ নিয়মটা হলো ভুল ঠিক করা যাবে না, এটাকে মনে রাখো। হ্যাঁ, যাবে না। দেখি এবার এখানে হয়েছে কিনা। দেখো তো যে আশ্রয় বাক্য এটা, আশ্রয় বাক্য এটা, দেখো তো কোনটা, দেখো তো ভুল হয়েছে। এ পি ভুল হয়নি, ছেড়ে দাও। এম তো আগেই বাদ, এম এর গল্প নিয়ে আসবে না, হয় এস না হলে পি। দেখো তো পি ভুল হয়নি, মানে আগেই বাদ। এস, হ্যাঁ এস দেখো ভুল হয়েছে। এবার এস যে ভুল হয়েছে আমি কি জেনেছি, ভুল আর ঠিক করা যাবে না। দেখো তো এস ভুল, কিন্তু এইখানে এস ঠিক হয়ে গেছে। তাহলে এই যে ভুল আর ঠিক হয়ে গেল, মানে ভুল আর ঠিক হয়ে গেল। আমি বলেছিলাম কি করা যাবে না, ভুল ঠিক করা যাবে না। কোন নম্বর নিয়মে, 4 নম্বর নিয়মে। দেখো এখানে এস ভুল হয়ে গেছে আর এস ঠিক হয়ে গেছে, এইটা কিন্তু আমাদের নিয়ম বিরুদ্ধ। 4 নম্বর নিয়মটা এখানে মানলো না, আর 4 নম্বর নিয়মটা মানলো না বলেই একটা এখানে দোষ ঘটে যাবে। তাহলে এটা আমাদের কিন্তু বৈধ আর হলো। দেখো তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নিয়ম মেনে নিল, কিন্তু 4 নম্বর নিয়ম এসে আমাদের এখানে স্বীকার আর করলো না। এই জন্য 4 নম্বর নিয়মটি লঙ্ঘন ঘটলো বলেই এটা অবৈধ। আর এই অবৈধ দোষটা কি হবে সেটা আগের ক্লাসে আমরা বলেছি, আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো তো কোন পদটা, এস মানে কোন পদ, এস মানে হচ্ছে পক্ষপদ, এই জন্য ওর নাম অবৈধ পক্ষ দোষ। এই 4 নম্বর নিয়মটাতে 2টি দোষ হয়, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ। যদি পক্ষ পদটাতে গন্ডগোল হয়, তার এস পদে গন্ডগোল হয়, বলবো অবৈধ পক্ষ দোষ। আর পি পদের গন্ডগোল হলে বলবো অবৈধ সাধ্য দোষ। তা নিশ্চয় এখানে এস পদ বা পক্ষ পদে গন্ডগোল, এই জন্য বলবো আমরা অবৈধ পক্ষ দোষ। ঠিক আছে, এবার এই বিচারগুলো কিভাবে কি করতে হয় এইভাবেই তোমরা লিখবে, যে এটি একটি নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত। এটি উদাহরণ, এই ন্যায়, এই নিরপেক্ষ ন্যায়ের আকারটি অবৈধ,
কেননা এটিতে নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। সেই নিয়মটি হলো, ছোট্ট হাইফেন দেবে, তা লিখবে এখানে প্রতিটি ন্যায় অনুমানের যে আশ্রয় বাক্যে যে পদটি ব্যাপ্য হয়নি সেই পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। কিন্তু এখানে আশ্রয় বাক্যের এস পদটি বা পক্ষ পদটি ব্যাপ্য হয়নি, কিন্তু সেই পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। তাই চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে, আর চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হওয়ার জন্যই এটি অবৈধ হয়েছে এবং সেটিতে একটি দোষ ঘটেছে, আর সেই দোষের নাম হলো অবৈধ পক্ষ দোষ। ব্যাস, এই হচ্ছে আমাদের লজিক করতে হয়। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট করে নেব, দোষের নাম, দোষের নাম, ঠিক আছে। অবৈধ কি লিখবো আমরা? অবৈধ পক্ষ দোষ, ঠিক আছে। এবার যদি এখানে দোষ বেরোয় দোষের নাম লিখবে, আর যদি বৈধ বেরোয় বৈধ মূর্তির নাম লিখবে, ঠিক আছে। এরপর তোমার পয়েন্ট করবো বিচার, বিচার, ব্যাস, যে বিচারটা বললাম লিখে দিলে আমার হয়ে গেল নোট, ঠিক আছে। এই হচ্ছে একটা ব্যাপার। এবার দেখি আমরা পরেরটা কি দিয়েছি। দেখো, একটা পরে দিয়েছি আমরা, সে শিক্ষিত নয় যেহেতু কেবল পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক এবং সে পণ্ডিত ব্যক্তি নয়, ঠিক আছে। তাই এই যে একটা, এটাকে আমরা সেম একই প্রসেসিং করব। এবার দেখে নিই আমরা এটাকে কি করতে হবে, যুক্তি সাজিয়ে নাও, যুক্তি। চলো আগে যুক্তি করায় কি বলেছিলাম আমি, প্রথমে আগে দাগ দাও। দেখো, সে শিক্ষিত নয় এটা একটা, কেবল পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক এটা একটা, সে পণ্ডিত ব্যক্তির এটা একটা, তিনটা পেলাম। এবার দেখো তো তিনটাকে বাদ দিয়ে দাও তো, দেখো কি পড়ে থাকলো, যেহেতু পড়ে থাকলো আর এবং পড়ে থাকলো। তাহলে বলো তো যেহেতুর আগেরটা সিদ্ধান্ত না পরেরটা? আমি একটু আগে বললাম যে যেহেতুর আগেরটা সিদ্ধান্ত হয়, অতএব এটা হলো আমাদের সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তকে তোমরা আগে বসাও। অতএব দাও, সে শিক্ষিত নয়, একজন সে, এইরকম যদি একজন দিয়ে বোঝায় তাহলে সরাসরি কোনো পরিমাণ ইউজ করবে না, সরাসরি হয় হলে এ বচন, নয় হলে ই বচন, সরাসরি। তিনি নন, তিনি, তিনি থাকলে তাও সিম্পল ভাবে হয় আর ই, ঠিক আছে। চলো তাহলে সে শিক্ষিত নয় মানে সে নয় শিক্ষিত, ই বচন, কোনো পরিমাণ ইউজ করবে না। সে শিক্ষিত হয়ে গেল। এবার আমি কি বলেছিলাম, এই বচনটার উদ্দেশ্য বিধেয় বলো, সেটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য আমার এস হয় আর বিধেয় আমার পি হয়। এবার আমি কি বলেছিলাম, এস যে পদটা, সে এই পদটা যে বাক্যের মধ্যে আছে সেই বাক্যটা হবে অপ্রধানাশ্রয় বাক্যে। দেখো তো এস মানে সে দেখো তো কোন পদের মধ্যে আছে, দেখ খুঁজো, সে এই তো সে পেয়েছি, সে পেয়েছি। তারপরে এই সে পণ্ডিত ব্যক্তি নয়, এইটুকুটাকে আমার নিয়ে এসে কোথায় বসাবো, মিডলে দিব, অপ্রধান দেব। দেখো আছে শেষে, শেষে বসানো হবে না, আমাকে এইভাবে খুঁজতে হবে, এস মানে সে কোথায় আছে সেটা মধ্যে বা অপ্রধানে বসাবো, অন্য কোথায় বসালে ভুল হয়ে যাবে। এই জন্য আগে দেব সিদ্ধান্ত, তারপরে সে খোঁজার পর, এস খোঁজার পর সেটা আমরা বসাবো কোথায়, অপ্রধান আশ্রয় বাক্যে, ঠিক আছে। চলো তাহলে সে পণ্ডিত ব্যক্তি নয়, সে নয় পণ্ডিত ব্যক্তি, এটা অবশ্যই তাহলে ই বচন, পণ্ডিত ব্যক্তি হয়ে গেল। এবার দেখো তো আর বাকি রইল কোনটা, কেবল পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক। একটা তো বলেছিলাম না, কেবল মাত্র প্রথমে হলে এ বচন হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, তার মানে এটা অবশ্যই এ বচন কিন্তু কি হবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, কেন প্রথমে কেবল দিয়েছে। তাহলে সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি, হয়ে গেল, ব্যাস যুক্তি হয়ে গেল। এবার কি করবো আমরা, পদগুলোকে বসে দাও। দেখো পদগুলোকে বসাবে কি, প্রথমে এস, তারপরে পি, তারপরে এম। দেখো তো এস সে এস, পি শিক্ষিত, শিক্ষিত কই,
পি শিক্ষিত, এটা শিক্ষক, তাহলে শিক্ষিত, শিক্ষিত শিক্ষিত হবে এটা, তাহলে পি শিক্ষিত। এবার চলো, এবার পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাহলে হচ্ছে এম, এটা হচ্ছে এম, এটা শিক্ষিত হতো, শিক্ষিত। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে পি, তাহলে এস এস এম এম পি পেয়ে গেছি। এবার আমরা এটাকে কি করতে হয়, যুক্তির আকার করতে হয়। তাহলে যুক্তির আকার কি করতে হবে, একটু আগে দেখালাম কিভাবে করতে হবে বলেছিলাম, দেখে নাও, এ ই ই, এ ই অতএব ই দিলাম। এবার দেখো তো সকল পি হয় এম, শুধু পদগুলো বাদ, হ্যাঁ দিলাম। দেখ এখানে কিছু আছে, দেব না, এস নয় এম, এস নয় পি, হয়ে গেল। তাই আমাদের যুক্তি হয়ে গেল, যুক্তির আকার হয়ে গেল। এবার কি দিব, সংস্থান বার করতে হয়। সংস্থান বার করার নিয়ম কি, আগে প্রথমে এরকম আমরা দাগ টেনে নিই তিনটে, একটা দুটো তিনটে, অতএব দিলাম। এবার দেখো তো এখানে কি ছিল, পিএম, পিএম কে এইখানে দিলাম, ছিল এসএম, এসএম কে এইখানে দিলাম, এবার এসপি, এসপি কে এইখানে দিলাম, হয়ে গেল। কার সঙ্গে টাচ হয়, এম এর সঙ্গে, গুড, তাহলে এম এর সঙ্গে দিলাম, হয়ে গেল। এবার আমরা দেখবো যে, দেখো তো এবার ছবি দেখে দেখো তো কোন সংস্থান হলো, নিজের বাড়ি ঘেরতে, দেখো তো এইটুকুটা আমার, এইটুকুটা আমার, ঘেরলাম না, তাহলে আমার সম্পত্তি, এটা কি হলো, তাহলে আমার মানে করবে দিলাম, প্রথমে উল্টা জেড, ফোর্থ চলে যাও, সব শেষ চলে যাও সোজা জেড, তারপরে আমার, সেকেন্ডে আমার, তার সেকেন্ডে আমার, তাই দ্বিতীয় সংস্থান, এটা পেলাম আমরা সংস্থান ও মূর্তি, দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। ঠিক আছে, তাহলে মূর্তি কি পাবো আমরা, মূর্তি কি বলেছিলাম, এ ই ই, তাহলে এ ই মূর্তি হয়ে গেল। তাহলে লিখতে পারি আমরা এটি দ্বিতীয় সংস্থানের ই, এ ই ই মূর্তির অন্তর্গত। ঠিক আছে, এবার লিখবো আমরা। চলো, আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে এটা দোষ হচ্ছে না বৈধ হচ্ছে। ঠিক আছে, চলো দেখে নিই এবার আমরা। এবার এটাকে আমরা কি বললাম, যে বৈধতা বিচার করতে গেলে আমাকে যে 5টা নিয়ম ছিল, ওই নিয়ম 5টা কিন্তু মাথায় প্রবেশ করিয়ে রাখতে হবে। চলো, প্রথম নিয়ম কি বলেছিলাম, 3টি বচন থাকবে, সহজ, দেখো তো 1 2 3, 1 নম্বর স্বীকার। 2 নম্বর কি বলেছিলাম, 3টি পদ থাকবে, দেখো তো 3টি পদ, এস দুবার, পি দুটো, এম দুটো, হ্যাঁ হয়ে গেছে, তারপর আমাদের এটাও স্বীকার করে নিয়ে গেছে। হ্যাঁ, 3 নম্বর থেকে মেন, ঠিক আছে। 3 নম্বর কি বলেছিলাম, এম কে একবার ব্যাপ্য হতে হবে, দেখো তো এম, এম দেখো তো কোথায় আছে, এম কে একবার ব্যাপ্য হতে বলেছিলাম না, তাহলে এম দেখো তো কোথায় ব্যাপ্য হয়নি, দিইনি, ঠিক ভুল কোথাও হয়নি, তাহলে আগে আমাদেরকে ঠিক ভুল দিয়ে দিই। এবার দেখো তো এ, এ মানে কি, ঠিক ভুল, ই মানে কি, ঠিক ঠিক, ই মানে কি, ঠিক ঠিক, দিলাম। দেখো তো এবার এম একবার ব্যাপ্য হয়েছে কি হয়নি, দেখো এম হয়নি, হয়েছে, তাহলে একবার ব্যাপ্য হয়ে গেছে, তার মানে যে বলেছি না এম কে একবার ব্যাপ্য হতেই হবে, তাহলে ব্যাপ্য আমার হয়ে গেছে, হয়েছে। এবার 4 নম্বর নিয়মটা কি বলছিলাম, ভুল ঠিক করা যাবে না, মানে আসল বাক্য ভুল আর সেই পদটা সিদ্ধান্তে ঠিক করা যাবে না। দেখো তো ঠিক, আমরা ভুল খুঁজবো না, ভুল খুঁজবো, ভুল ভুল ভুল, এম বাদ, এস আর পি খুঁজবে, হ্যাঁ এস আর পি কে ভুল চেষ্টা করবে আছে কিনা, পি ভুল না, এস কোথাও ভুল নেই, দেখো তো এখানে আমার কোথাও ভুল নেই, আমার এখানে আমাদের কোথাও ভুল নেই, তাহলে কোথাও ভুল নেই মানে এটা তোমাদেরকে স্বীকার করে নিয়েছে। তাহলে এবার দেখো যে এই যে আমাদের এম কে একবার ব্যাপ্য হতে হয়, দেখো অলরেডি আমাদের এটা হয়নি, এটা হয়ে গেছে, তাই 3 নম্বর নিয়মটাকে স্বীকার করেছে।
তার সঙ্গে সঙ্গে 4 নম্বর নিয়মে কি বলছে, যে ভুল ঠিক করা যাবে না। দেখি এবার যে ভুল ঠিক হয়েছে কিনা। দেখো তো এইখানে আমাদের দেখো কোথাও ভুল ঠিক আছে কিনা। এম দেখবে না, এস আর পি দেখবো। ঠিক আছে, দেখো এখানে এস পি কোথাও ভুল নেই, তার মানে এটা আমাদের স্বীকার করেছে। আর লক্ষ্য কি ছিল, ভুল ঠিক আমরা করব না, ভুল ঠিক করব না, মানে আশ্রয় বাক্য যেটা ভুল সিদ্ধান্তে সেটাকে ঠিক করা যাবে না। দেখো তো আশ্রয় বাক্য এস আর পি কোথাও ভুল হয়নি, তার মানে এখানে ঠিক ভুল দেখার কোনো প্রশ্নই ওঠে না। অতএব 4 নম্বরটা আমরা স্বীকার করেছে। এবার আসো 5 নম্বরে কি বলেছিলাম, যে দুটি আশ্রয় বাক্য নয় নয় হবে না, নঙর্থক নঙর্থক হবে না। দেখো তো এখানে হয়, এখানে নয় নয় হয়, নয় নয় তো নেই, অতএব নয় নয় নেই মানে এটা আমরা স্বীকার করেছে। এইভাবে দেখো তো প্রতিটাকেই 5টা বচনই, যে 5টা নিয়ম আমাদের স্বীকার করেছে। এই স্বীকার করেছে বলেই এটাকে আমরা বৈধ বলবো, অবৈধ বা দোষ বলবো না। ঠিক আছে, আর বৈধ হলে আমরা কি বলেছিলাম, যে বৈধ মূর্তির নাম লিখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি লিখবো, বৈধ মূর্তির নাম। তাহলে এই বৈধ মূর্তির নাম, এটা দেখো তো এই বৈধ মূর্তির নাম কি কি হয় আগে বলেছিলাম, দেখে নেবে যে আমরা বৈধ মূর্তি মোট রাখবে 19টা বৈধ মূর্তি হয়। প্রথম সংস্থানে 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি, আর চতুর্থ সংস্থানে 5টি। তাহলে আমরা বুঝবো কি করে এটা কোন, দেখো তো এটা কোন সংস্থান, দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানের তোমরা খুঁজবে এ ই দিয়ে কি বৈধ মূর্তির নাম, দেখবে এ দিয়ে কেমিস্ট্রিস, কেমিস্ট্রিস একটা বৈধ মূর্তি, এ ই আর ই দিয়ে, এটার বৈধ মূর্তির নাম হলো কেমিস্ট্রিস, এ ই হয়ে গেল। তাহলে ব্যাখ্যা তোমরা কি লিখবে, এটাই লিখবে, এটি একটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। এই নিরপেক্ষ ন্যায়ের আকারটি বৈধ, কেননা এটিতে নিরপেক্ষ ন্যায়ের সবগুলো নিয়ম মেনে চলেছে, একটিও নিয়ম লঙ্ঘিত হয়নি, তাই এইটিতে সবটি নিয়ম মেনে চলেছে বলে এটিতে একটি বৈধ মূর্তি হয়েছে, এবং সেটি বৈধ এবং বৈধ মূর্তি হয়েছে। আর এটি যেহেতু দ্বিতীয় সংস্থান, সেহেতু দ্বিতীয় সংস্থানের এই বৈধ মূর্তির নাম হলো কেমিস্ট্রিস। আর যেহেতু এটি এর আকারটি বৈধ হয়েছে, সেহেতু এই যুক্তিটিও বৈধ। ঠিক আছে, এ হচ্ছে আমাদের বৈধতা বিচার। দেখো এবার আমরা আরেকটা জিনিস দেখব, কি বলেছে, সব ভারতীয় বাঙালি নয়, সব বাঙালি ছাত্র নয়, সুতরাং কোন ছাত্র ভারতীয় নয়। এটা প্রথমে কি করব, প্রথমে তোমরা দাগ দেবে, বাক্যগুলোকে দাগ দেবে, দাগ দিলাম। এবার তোমরা ভাবো তো যে 3টে বাক্য একটাও নেই, বাকি রইল কি আমাদের, এবং আর কি সুতরাং। তাহলে বলো তো সুতরাং এর পরের না আগেরটা হয়, সুতরাং এর নিশ্চয় পরেরটাই হয়। তাহলে সুতরাং এর পরেরটা হলে নিশ্চয় এটা আমাদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত। এটা যদি সিদ্ধান্ত হয় তাহলে আমরা আগে কি করে নেব, যুক্তি। অতএব দেখো তো কোন ছাত্র ভারতীয় নয়, তাহলে কিছু সঙ্গে নয় ও বচন, তাহলে আমরা চট করে নিই। তাহলে কোন ছাত্র নয় ভারতীয়। এবার আমি কি বলছিলাম, উদ্দেশ্য কোনটি আর বিদেহ কোনটি। উদ্দেশ্য হচ্ছে ছাত্র মানে এস, বিদেহ হচ্ছে পি দিলাম। এবার তোমরা বলো তো যে এস যে ছাত্র, সে ছাত্র যেই বাক্যের মধ্যে আছে সেই বাক্য কোনটাতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক বলেছো, কোথায়, মধ্যে মানে অপ্রধান আশ্রয় বাক্যে। তাহলে এই ছাত্রটা হবে কোথায়, অপ্রধান আশ্রয় বাক্যে। দেখো তো কোথায় আছে, কার মধ্যে আছে, ছাত্র খুঁজো,
ছাত্র ছাত্র ছাত্র, এই ছাত্র ছাত্র পেয়েছি, তো সব বাঙালি ছাত্র নয়। তো এই বাক্যটা আমাদের অপ্রধানে বসবে। কেন বসলো? এস যেই বাক্যের মধ্যে আছে, এস পদটা যেই বাক্যের মধ্যে আছে সেই বাক্যটা হয় অপ্রধান। অপ্রধানস্থ বাক্যে এস পদ বসে। তাহলে এটাকে নিয়ে এসো। সবের সঙ্গে নয় থাকলে কি বলেছিলাম? ও বচন। তাহলে কি কোন কোন বাঙালি নয় ছাত্র দিলাম। বাকিটা তাহলে কোথায় হবে? অবশ্যই প্রধানস্থ বাক্য হবে। কি বলেছে? সব ভারতীয় বাঙালি নয়। তাহলে এটাও নিশ্চয় ও বচন। কোন আর নয়, সরি সব আর নয় মানে ও বচন। তাহলে কোন কোন ভারতীয় নয় বাঙালি। হয়ে গেল, যুক্তি হয়ে গেল আমাদের। এবার যুক্তি থেকে কি করতে বলেছিলাম? যুক্তির আকার কিভাবে করতে হয় বলেছিলাম, দেখে নাও। ও ও ও বসিয়ে দাও, ফার্স্ট কাজ হয়ে গেল আমার। এবার কি আকার করতে হয়? এসপি গুলো আগে দাও। আগে হয় এস, ছাত্র এস দিয়েছি, ছাত্র খুঁজো কোথায় আছে, এখানে এস দিলাম। ভারতীয় পি, ভারতীয় খুঁজো, ভারতীয় পি দিলাম। বাকি কি রইল আমার? বাঙালি। বাঙালি বাঙালিকে বাকি কি রইল? এম দিলাম। এইখানে তোমরা এবার পরপর বসিয়ে দাও। কোন কোন পি নয় এম। দেখো তো কোন কোন, তাহলে কোন কোন এম নয় এস, কোন কোন এম নয় এস হয়ে গেল। কোন কোন এস নয় পি হয়ে গেল তিনটে। এবার এটা কি করতে হয় বলেছিলাম? সংস্থান। কিভাবে করতে হয়? তিনটি দাগ দেবে, 1 2 3। এবার এই যে পিএম বসে দাও, পিএম। এমএস এমএস দাও, এসপি এসপি দাও, দিলাম। কার সঙ্গে টাচ হয়? এম এর সঙ্গে, এম এর সঙ্গে টাচ দিয়ে দাও। দেখো তো সোজা জেড, স্পষ্ট জেড, ভালো জেড মানে 4 নম্বর সংস্থান। তাহলে এখানে আমরা লিখে নেব সংস্থান ও মূর্তি। দাও এই চতুর্থ সংস্থান। তাহলে বুঝলাম কি করে চতুর্থ সংস্থান? সোজা জেড বলে আগে আমরা বলেছি। আর মূর্তি কি হলো? ও ও ও মানে ও ও ও মূর্তির অন্তর্গত। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সংস্থার মূর্তি পেয়ে গেছি। এবার আমরা বসাবো দোষের নাম হবে না বৈধ মূর্তির নাম হবে। ঠিক আছে, দেখো এই যে 5টা নিয়ম বলেছিলাম, আবার একই ম্যাটার। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছিলাম? এই 5টি নিয়ম যদি মেনে চলে তাহলে হবে বৈধ, আর যদি 5টি নিয়মের কোনো একটা লঙ্ঘিত হলে সেটা হয়ে যাবে অবৈধ। ঠিক আছে, দেখে নিই আমরা। দেখো এখানে 5টি নিয়ম মধ্যে মিলাও। প্রথমে কি বলেছিলাম? 3টি বচন থাকবে। দেখো তো 1 2 3 হয়ে গেছে। 2 নম্বর কি বলেছিলাম? যে 3টি পদ থাকবে। দেখো তো এস পি আর এম, তাহলে সেটাও 3টি পদ হয়ে গেছে। আর 3 নম্বর কি বলেছিলাম? এম কে একবার ঠিক হতে হবে। দেখো তো এম ঠিক হয়েছে কিনা, এবার ঠিক করে নিই। ও মানে কি হয়? ভুল ঠিক। ও মানে ভুল ঠিক, ও মানে ভুল ঠিক। দেখো তো এম একবার ঠিক হয়েছে কিনা, হয়ে দেখো হয়নি, হয়ে গেছে। তো একবার এম ঠিক হয়ে গেছে, অতএব 3 নম্বরটাকে আমরা স্বীকার করে নিয়েছি। এবার এসো 4 নম্বর কি বলেছিলাম? ভুল ঠিক করা যাবে না। আশ্রয় বাক্য ভুল, সিদ্ধান্ত ঠিক, এরকম করা যাবে না। দেখো তো আশ্রয় বাক্য ভুল, সিদ্ধান্ত দেখো তো ঠিক করেছে। তার মানে এই পি আশ্রয় বাক্যকে ভুল করেছে আর সিদ্ধান্ত পি কে ঠিক করে দিয়েছে। তাহলে ভুল আর ঠিক হয়ে গেল। এই ভুল আর ঠিক হয়ে গেল বলেই 4 নম্বর নিয়মটা মেনে চললো না। 4 নম্বরে কি বলেছিলাম? ভুল ঠিক করা যাবে না। কিন্তু এখানে কি হয়ে গেল? এখানে ওপরে ভুল হয়ে গেল আর সেটা সিদ্ধান্তে ঠিক হয়ে গেল। এই ভুল ঠিক হয়ে গেল বলেই এই 4 নম্বরটা মেনে আর
চললো না, তাই এটিতে হয়ে গেল দোষ, অবৈধ। আর এই দোষের নাম আমি বার করতে 4 নম্বর বলেছিলাম, দুটি দোষ হয়, একটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ আর অবৈধ সাধ্য দোষ। আর পক্ষ পদটা গন্ডগোল হলে বলবে অবৈধ পক্ষ দোষ, আর সাধ্য পদটা গন্ডগোল হলে বলবে অবৈধ সাধ্য দোষ। দেখো তো এখানে পি, পি মানে সাধ্য, এই জন্য অবৈধ সাধ্য দোষ। এটা হয়ে দোষের নাম হয়ে গেল অবৈধ সাধ্য দোষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লজিক। এই ব্যাখ্যা লিখে দেবে, যেইভাবে করলাম বার করলাম যে অবৈধ দোষ, সেটা ব্যাখ্যা আমরা বলে দেবো। ঠিক আছে, এই হচ্ছে তোমরা এখানে যা খুশি তোমরা কিভাবে দোষটা বার করলে তোমরা সেইটুকুটা একটু বনে বনে লিখে দাও, তাহলেই হয়ে গেল আমাদের নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ন্যায় অনুমানের বৈধতা বিচার। তোমরা এইভাবে যে লজিক গুলো আছে, এই লজিক গুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, যেভাবে শিখলাম, যেভাবে আমরা শিখলাম, আলোচনা করলাম, এভাবে তোমরা সুন্দরভাবে লজিক গুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কিভাবে করব? প্রথমে থাকবে একটা যুক্তি, সেই যুক্তিটাকে তোমরা প্রথমে আগে এই যুক্তি সাজিয়ে নেবে। তো যুক্তি সাজাতে গেলে প্রথমে কি করব? সিদ্ধান্ত দেব, সেটা বার করার আগে দাগ দেব, দাগ দিয়ে দেখবো আমরা কোনটা সিদ্ধান্ত হচ্ছে সেটা বার করব। তারপর যুক্তির পর যুক্তির আকার, যুক্তির আকারের পর সংস্থান বার করব, তারপর মূর্তি দেব, তারপরে দোষের নাম হলে দোষের নাম, আর বৈধ হলে বৈধ মূর্তির নাম। এইভাবে পর পর বিষয়গুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যুক্তির বৈধতা বিচার। আর একটা দেখে নিই, দেখো এখানে কিন্তু দেখো তো দুটো দিয়েছি। দেখো সে অবশ্যই কাপুরুষ, সে অবশ্যই কাপুরুষ একটা, আর সব কাপুরুষই অসৎ। দেখো এর আগে দেখো কি করলাম, এর আগে লজিক গুলো আমরা কি করলাম, 3টি করে বাক্য ছিল। এখানে কটি বাক্য আছে? মাত্র 2টো বাক্য আছে, তাই না? তা 2টো বাক্য এবং আর একটা বাক্য উজ্জ আছে। আমি আর ক্লাসে বলিনি, উজ্জ থাকলে কি হয়? সংক্ষিপ্ত ন্যায় হয়, সেটাকে আর একটা বাক্য নিয়ে আসতে হয়, আর সেটাই আমরা তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো দেখে নিই তাহলে আমরা এটাকে। প্রথমে আমরা পয়েন্ট করব যুক্তি। দেখো তো ভালো করে দেখো তো, সে অবশ্য কাপুরুষ একটা বাক্য, সব কাপুরুষই অসৎ। তাহলে এই যে এটা বাদ দিলে বাকি থাকে কি আমার? কারণ। তাহলে বলো তো যে কারণ আগের সিদ্ধান্ত না পরের সিদ্ধান্ত? নিশ্চয়ই তোমরা জেনে গেছো অবশ্যই কি আগেরটা হয় সিদ্ধান্ত, না কারণ, কেন না, যেহেতুর আগেরটা হয় সিদ্ধান্ত, সুতরাং অতএব তাই বলা যায় পরেরটা হয় সিদ্ধান্ত। তা আমরা কারণ পেয়েছি, আগেরটা হবে সিদ্ধান্ত। চলো তাহলে আমরা চট করে সিদ্ধান্তকে বার করে নিই। সে অবশ্যই কাপুরুষ, অবশ্য মানে এ, সে হয় কাপুরুষ, কাপুরুষ। এবার আমরা স্টেপ কি বলেছিলাম? স্টেপ বলেছিলাম আগে এসপি বার করবে। তাহলে আমাদের এটা হলো এস, এটা হলো পি, বার করলাম। এবার এই যে বার করলাম, এখানে তোমরা যে এস যে সে, এই এস যে সে যার মধ্যে আছে সেটা কোথায় হবে বলেছিলাম? অপ্রধান আশ্রয় বাক্যে। এস যে সে যার মধ্যে, সেটা কোথায় বসবে? অপ্রধানে বসবে। তাহলে সে খুঁজে কোথায় আছে? সে 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 দেখো তো সে কোথাও আছে? কোথাও তো সে নেই। তাহলে সে আমরা বসাবো কি করে অপ্রধানটা? না, অবশ্যই বসাবো, তবে এই অপ্রধানকে বাদ দিয়ে রাখো, আগে যেটা আছে সেটা আগে দাও। যেহেতু আমার সে নেই, সেহেতু এই অপ্রধানকে আগে আমি দেবো না, বাকিটাকে দিই। দেখো তাহলে বাকি দেখো তো কি আছে? সব কাপুরুষই অসৎ। তার মানে নিশ্চয় এটা সে নেই বলে এটা আর অপ্রধান হবে না, কোথায়? ওপরেরটাই হবে, প্রধানটাই হবে। এটা হয়ে গেল আমাদের প্রধান আশ্রয় বাক্যতে আগে দেব। দেখো তা সব কাপুরুষ মানে সকল, তাহলে এ বচন নিশ্চয়, তাহলে সকল
কাপুরুষ হয় অসৎ। ঠিক আছে, তা সকল কাপুরুষ হয় অসৎ। বুঝলাম? এবার দেখো তো, ফলো করো, দেখো তো এই মধ্যে বা অপ্রধানাশ্রয় বাক্য তো আমার উজ্জ্ব আছে, তাহলে এটা কোন সংস্থান, এটা কোন সংক্ষিপ্ত নেয়? দ্বিতীয় প্রকারের সংক্ষিপ্ত নেয়, যেটা আগে আলোচনা করেছিলাম। তাহলে আমার বার করে তো এস মানে সে তো কোথাও নেই, আমাকে সে তো ওখানে বসাতেই হবে। এস জানি আমরা অপ্রধানে বসে, তাহলে করবো কিভাবে? এক্ষেত্রে তোমরা কি ফলো করবা, যে আগে পদগুলো দাও, কাপুরুষ কাপুরুষ কি হয়েছে, তা দেখো তো এখানে দেখো তো বাকি কে রইল, আর সে এস একবার হয়েছে, আর অসৎ এটা একবার হয়েছে, তারপর নিশ্চয় এই সে কে আবার যুক্ত করতে হবে, আর অসৎকে আবার যুক্ত করতে হবে, দুবার হয়ে গেল। তো এখানে সে আর অসৎ নিশ্চয় আবার ইউজ করতে হবে, তার দুবার হয়ে যাবে। এই জন্য এখানে সে আর অসৎ, তাহলে সে হয় অসৎ, তাহলে সে দেখো দুবার হয়ে গেল, অসৎ দুবার হয়ে গেল। তো এইরকম যদি এইভাবে তুমি ভেবে চিন্তে করবে, তাহলে আমার অবশ্যই এটা এই বচন, সে হয় অসৎ। ঠিক আছে, সে হয় অসৎ। এবার দেখো তো আমরা চট করে সে এস, অসৎ অসৎ, আমরা এম, বুঝে গেছি। এইভাবে আমরা ছিল উজ্জ্বল অলরেডি আমরা তৈরি করে নিলাম। চলো এবার আমরা কি করব, যুক্তির আকার কি দেখো করতে হয়, এ এ দিলাম। এবার দেখো তো এটা কিভাবে করতে হয়, সকল পি হয় এম, সকল নেই, এস হয় এম, এস হয় পি দিলাম। এবার সংস্থান কিভাবে করতে হয়, কি বললাম, তিনটি দাগ, পিএম টাকে বসিয়ে দাও, এস এম কে বসিয়ে দাও, এসপি কে বসিয়ে দাও। কার সঙ্গে টাচ হয়, এম এম এ টাচ হয়, মানে এই আমার সম্পত্তি, মানে দ্বিতীয় সংস্থান। তাহলে এটি হয়ে গেল সংস্থান ও মূর্তি, তাহলে এটি হলো দ্বিতীয় সংস্থান। আর মূর্তি কি হলো, তাহলে এ এ এ, তাহলে এ এ এ মূর্তি, ব্যাস হয়ে গেল। তাহলে এটা আমার এটা এই আকার দেখে বুঝে গেলাম দ্বিতীয় সংস্থান। আর মূর্তি হচ্ছে আমার এইগুলো মূর্তি, বসে দিলাম মূর্তি, হয়ে গেল। এবার কাজটা হচ্ছে আসল কাজ, এটা বৈধ হবে না অবৈধ হবে। যদি 5টি নিয়মের মধ্যে সবটি নিয়ম মেনে চলে তাহলে বৈধ, আর কোন একটা নিয়ম না মেনে চললে অবৈধ। দেখি এবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। দেখো প্রথমে কি 3টি বচন থাকবে, 1 2 3। 2 নম্বরটা কি 3টি পদ থাকবে, এস পি এম, 3টি পদ। 3 নম্বর কি বলছিলাম, এম কে একবার ঠিক হতে হবে। এম দেখো তো, এম করি এ বচন মানে ঠিক ভুল, এ মানে ঠিক ভুল, এ মানে ঠিক ভুল। তা দেখো তো এম, দেখো তো এম তো একবারও ঠিক হয়নি। 3 নম্বরে কি বলেছিলাম, এম কে বা হেতু পদকে একবার ব্যাপ্য হতেই হবে, এম কে একবার ঠিক হতেই হবে, অন্তত পক্ষে একবার তো হবে। দেখো তো এখানে কি একবার হয়েছে, দেখো তো এম একবারও ব্যাপ্য হয়নি, তাই 3 নম্বর নিয়মটি লঙ্ঘন ঘটল, 3 নম্বর নিয়মটি মেনে চললো না। আর 3 নম্বর নিয়মটি মেনে চললো না বলেই এটা হয়ে গেল দোষ, অবৈধ, ইনভ্যালিড। আর ইনভ্যালিড বা অবৈধ হলো বলেই এটা দোষ ঘটলো, আর এই দোষের নাম হলো অব্যাপ্য হেতু দোষ, যেটা আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে আমরা পেলাম দোষের নাম, ঠিক আছে। এই ব্যাখ্যা কিভাবে দোষটা হলো এইটুকুটাই বিচারে লিখে দিলেই হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমরা এইভাবে সুন্দরভাবে সংস্থান, মূর্তি, আকার দিয়ে বইটা বিচার করে নেবে। এই যে বিষয়গুলো আমরা লজিকগুলো করলাম, এই লজিকগুলো সুন্দরভাবে উত্তর সমেত আমরা পিডিএফ আকারে আমাদের এলিট অ্যাপের মাধ্যমে সব আপলোড করে দেব, তোমরা সেখান থেকে নিয়ে নিও। যারা এখনো এলিট অ্যাপটি ডাউনলোড করোনি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে এলিট অ্যাপটি ডাউনলোড করলে এটা তো বটে, তার সঙ্গে সঙ্গে যতগুলো আমাদের ক্লাস হয়েছে সবগুলো তোমরা পর সব নোট, পিডিএফ এন্ড রেকর্ডিং ভিডিও সমস্ত পেয়ে যাবে একদম বিনামূল্যে। চট করে জলদি আগে করে নাও। এছাড়া আরেকটা কথা, যে আমাদের যে আলোচ্য বিষয় যে সুন্দর আলোচনা করলাম, এইগুলো তোমরা শুধু পেলে হবে না, তোমরা সকলকে, তোর বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে একটু শেয়ার করে দাও, যেন তারাও সবাই পেয়ে যায়, তারাও সবাই লজিকগুলো শিখে নিতে পারুক, সবাই জেনে নিক লজিকগুলো সহজভাবে। এই তোমরা সবাই এটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের লজিক। আর আমি তোমাদের কিছু টাস্ক বা আলোচনা, যে পরের যে লজিকগুলো আছে আমরা টাস্ক দেব, তোমরা বাড়িতে নিজে নিজে বসে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিস করবে। এই যেটা আমি করলাম, এর করার পাশাপাশি আরো আমি লজিক দেব কিছুটা সেই পিডিএফ এর মাধ্যমে। সেই তো লজিকগুলো তোমরা নিজেরাই বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, দেখবে বলছি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যদি প্রবলেম কিছু হয় একটু ব্যাক করে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লজিক। আজকে এটাকে শেষ করলাম। আজকে নিরপেক্ষ ন্যায় অনুমানের থার্ড পার্ট দিয়ে চ্যাপ্টারটা পুরো শেষ করলাম। এরপরে আমরা আসবো পরের অধ্যায়ে, সপ্তম অধ্যায়ে। এই অধ্যায়টা করলেই পার্ট 1 পুরো শেষ। এরপর আমাদের যাবে পার্ট 2 তে, ঠিক আছে? তাহলে পরের ক্লাসটা আসছি আমাদের সুন্দর অসাধারণ একটা লজিক নিয়ে আসছি। আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।